মন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি থাকেন তিনি যদি গোপাল ভাঁড়ের দায়িত্ব পালন করেন, এই ব্যাপারটা খুব মর্মান্তিক হয়, এই ব্যাপারটা জাতির জন্য খুব নৃশংস হয় যারা সুফি কিংবা যারা ফকির সম্প্রদায়ের মানুষ তাদের উপর। তার মানে যাদেরকে আলাদা করা যাচ্ছে, বিচ্ছিন্ন করা যাচ্ছে, যাদের অধিকার বিষয়ে সমাজে একটা চেতনা তৈরি আছে, তাদেরকে লক্ষ্য করে টার্গেট করে একের পর এক সন্ত্রাসী কার্যক্রম তারা করছে, এটা প্রত্যেকে জানেন। আমরা দেখতে পেয়েছি, যেমন একটা উদাহরণ দেওয়া যাক, কিছুদিন আগে মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটে একজন নারীর উপর তরুণ রীতিমতো দঙ্গল বাঁধিয়ে একটা মত তৈরি করে তারা সেই তরুণীকে প্রকাশ্যে বেত্রাঘাত করেছে আর বলেছে মানুষরা নাকি ওই মেয়ের পোশাক পছন্দ করে না, তাই সবার হয়ে সে তাকে শাস্তি দিচ্ছে। সেই তরুণকে গ্রেফতার করা হয়, 1 সপ্তাহের মধ্যে তাকে জামিন দেওয়া হয়। এবং আমি যেটা জানি, গত মাসে ওই জেলা প্রশাসক, পুলিশ প্রধান তাদের উপস্থিতিতে একটা সমাবেশে, আইন শৃঙ্খলা রক্ষার একটা সমাবেশে তাকে বক্তব্য রাখতে বলা হয়েছিল। অর্থাৎ কয়েক মাস আগে তিনি মব সন্ত্রাসী, এখন তিনি জেলায় কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে সেই বিষয়ে পরামর্শ দিচ্ছেন, মতামত দিচ্ছেন। তার মানে খুব পরিকল্পিত উপায়ে যারা এই আতঙ্কগুলো তৈরি করছে, এই সন্ত্রাসী হামলাগুলো পরিচালনা করছে, তাদেরকে স্থানীয় ভিত্তিতে নেতা বানানো হচ্ছে, তাদেরকে নতুন চাঁদাবাজ বলি, নতুন গুন্ডাতন্ত্রের রাজত্বের লোক বলি, সেই কাজগুলো তারা করছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন একজন নারী ছাত্রকে ওড়না দিয়ে যৌন হামলা করা, সেই হামলার প্রতিবাদে মেয়েরা মিছিল করে এই শাহবাগ থানায় এসেছিল, মব সন্ত্রাস তৈরি করে সেই ছেলেকে আবার ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এবং মাজারের ঘটনাগুলো কি ভয়ঙ্কর যদি দেখা যায়, যে একের পর এক যে মাজারে হামলাগুলো হয়েছে, একটু আগে যেটা ইহসান মাহমুদ বলেছেন যে যেটা আসলে প্রয়োজন, যে ভিপি নুরের উপর যে নৃশংস হামলাটা হলো তার বিষয়ে একটা কমিশন গঠন করা হয়েছে, বিচার বিভাগীয় তদন্ত কমিশন। কিন্তু এই যে একের পর এক মাজারে হামলা হলো, কার ব্যর্থতা হয়েছে, কারা করেছে, কিভাবে করেছে, সেটা নিয়ে সরকার কি করেছে? এখন পর্যন্ত কি তারা একটা মাজারে হামলার শাস্তি দিয়েছে, তাদেরকে চিহ্নিত করেছে? এই কাজটা তারা করে নাই। ফলে আমরা ধরে নিতে পারি যে এই সরকার সুনির্দিষ্ট কারণে, তাদের নিজেদের ইচ্ছাই হোক, কারো চাপের কারণে হোক, তারা এই সন্ত্রাসকে জায়গা দিচ্ছে, তারা এই সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে। আপনারা যদি খেয়াল করেন, 8 অগস্ট 2024 যখন অধ্যাপক ইউনূস বাংলাদেশে আসলেন, তিনি তার প্রথম বক্তৃতায় সুনির্দিষ্টভাবে উচ্চারণ করেছিলেন, যেটা আমাদেরকে আশাবাদী করেছিল। তিনি বলেছিলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন একজন রাষ্ট্রপ্রধান এইভাবে বক্তব্য দিয়েছিলেন যে এটা এমন একটা দেশ যে দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিয়া, সুন্নি, কাদিয়ানি প্রত্যেকের জন্য সমান অধিকার থাকবে এই বাংলাদেশে। আর আমরা দেখলাম যে তিনি প্রত্যেকের জন্য অধিকারের নিশ্চয়তা দিয়েছিলেন, কিন্তু সেই অধিকার যখন লঙ্ঘিত হলো, দুঃখজনক ভাবে তাকে আমরা কোনো কথা বলতে দেখি নাই। মব সন্ত্রাসের একটা ভয়ঙ্কর রূপ আমরা দেখলাম দৈনিক পত্রিকার সামনে। পত্রিকার বিষয়ে বিরোধিতা থাকতে পারে, পত্রিকার লেখা বক্তব্যের ভিন্ন মত থাকুক, সে বিষয়ে কথা হোক, কিন্তু সুনির্দিষ্টভাবে পত্রিকা অফিসের সামনে জিয়াফত করা, আতঙ্ক তৈরি করা, সাংবাদিকদেরকে ভীত সন্ত্রস্ত করা, নিজের মতো করে চলতে বাধ্য করা, এই যে ভয়ানক পরিস্থিতি আমরা দেখতে পেলাম, তার তুলনা বাংলাদেশের ইতিহাসে খুব কম আছে। এবং এইটা কিভাবে আশকারা পায়, উস্কানি পায়, তার প্রমাণ আমরা দেখলাম। সরকারের যিনি প্রেস সেক্রেটারি, তিনি বললেন যে এটা মব না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। এই যে প্রেশার গ্রুপ হিসেবে সন্ত্রাসীদেরকে আশকারা দেওয়া এবং তাদেরকে প্রশ্রয় দেওয়া, সেই ঘটনাটা খুব ভয়ঙ্কর। এর মানে হচ্ছে যে এই যে একটা গণঅভ্যুত্থানের পরে সমাজে যে একটা সাহস তৈরি হয়েছিল, মানুষের প্রতিবাদ করা যাবে, মুক্তভাবে কথা বলা যাবে, সেই জায়গাগুলোকে ধ্বংস করা হলো। এবং এই দঙ্গল বাঁধিয়ে সন্ত্রাস তৈরি করে আসলে জনগণের মধ্যে যে ঐক্যটা তৈরি হয়েছিল অভ্যুত্থানের পরে, সেই ঐক্যকে ভাঙচুর করে ফেলা হলো, প্রত্যেককে বিচ্ছিন্ন করে ফেলা হলো। এবং আমরা বুঝতে পারি যে কেন এটা করা হচ্ছে। আমরা দেখি আমাদের প্রতিবেশী ভারতে এটাকে তারা একটা কায়দা বানিয়ে ফেলেছে, যেটাকে রীতিমতো ব্যাকরণ সম্মত ভাবে পড়া যাবে, একটা কৌশল বানিয়ে ফেলেছে। যে কোনো নির্বাচনের আগে বিপুল পরিমাণে মুসলমান বিদ্বেষী দাঙ্গা তৈরি করা এবং তার মধ্যে দিয়ে হিন্দু সাম্প্রদায়িকতাকে শক্তিশালী করা, তার মধ্যে দিয়ে বিজেপি নামের একটা সাম্প্রদায়িক দল, তাকে নির্বাচনে জিতিয়ে আনা। এইটা ভারতে বিগত অনেকগুলো বছর ধরে একটা নির্বাচনী কৌশল হিসেবে আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশে আমরা আশঙ্কা এখন আর করি না। এখন আমরা এই ব্যাকরণ দিয়ে বুঝতে পারি একই ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। হয় এমন একটা সন্ত্রাসী পরিস্থিতি তারা তৈরি করতে চায়, যার মধ্যে দিয়ে দেশে একটা অরাজকতা তৈরি হবে, বাংলাদেশের একটা গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হবে না, এইটা তারা চায়।
কিংবা তারা চায় যে বাংলাদেশে এমন একটা নৃশংস সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হোক যার মধ্যে দিয়ে যারা এখানে মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের বিশেষ সুবিধা হয়। এই কারণেই তারা বাংলাদেশে একটা উত্তপ্ত পরিস্থিতি তারা তৈরি করছে। এবং সর্বশেষ যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে সকলে কথা বলেছেন, আমি তার বিষয়ে অল্প কয়েকটা কথা বলি। আপনারা দেখবেন বাংলাদেশের ইতিহাসে সব সরকারে সম্ভবত একটা করে গোপাল ভাঁড় থাকে। তখন ব্যাপারটা খুব মর্মান্তিক হয়। স্বরাষ্ট্র মন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি থাকেন তিনি যদি গোপাল ভাঁড়ের দায়িত্ব পালন করেন, এই ব্যাপারটা খুব মর্মান্তিক হয়। এই ব্যাপারটা জাতির জন্য খুব নৃশংস হয়। আপনারা দেখতে পেয়েছেন শিশুদের গ্রেফতার করা নিয়ে, সন্ত্রাস দমন আইনে শিশুদের গ্রেফতার করা নিয়ে তিনি বলেন বাচ্চারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে কি করবেন। একটা মানুষের ন্যূনতম আইন সম্পর্কে ধারণা থাকলে এই কথা তিনি বলতে পারেন না। আইন তো কাইন্ডগান দিয়ে বানানো হয় না, আইন দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে তৈরি হয়। আপনি কোন আইন কার বিরুদ্ধে ব্যবহার করবেন, শিশুদেরকে কিভাবে দেখবেন, আপনার পুলিশ বাহিনীর শৃঙ্খলা কিভাবে রক্ষা করবেন, সেই বিষয়ে তার কোনো ভূমিকা নেই। এইরকম একের পর এক হাস্যরসাত্মক কথা বলে খুবই নির্মম একটা ঘটনাকে তিনি আড়াল করে যাচ্ছেন, তিনি ধামাচাপা দিয়ে যাচ্ছেন। এবং তার যে পর্বত প্রমাণ ব্যর্থতা বাংলাদেশের ইতিহাসে, এবং একটা বিশেষ করে বলা যায় যে একটা অভ্যুত্থান পরবর্তী একটা দেশে তার যে বিশাল দায়িত্ব ছিল, এইরকম একটা অযোগ্য এবং দায়িত্বহীন মানুষকে, এবং বলা উচিত যে ভবিষ্যতে আমি যেটা বললাম, এই সরকারকে যেমন বলা হবে দঙ্গলের সরকার, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আসলে একটা ভার হিসাবে মানুষ চিহ্নিত করবে।